তিশার মাথায় আলতো করে হাত বুলিয়ে যাচ্ছে দিহান। এভাবে বেশ কিছু সময় পার হবার পর তিশা অস্ফুট স্বরে বলে ওঠে, আমি অপবিত্র নই দিহান, সেদিন আমার রেপ হয়নি। জানি কেউ এ কথা বিশ্বাস করবে না, সবার মনেই সন্দেহ আমি ধর্ষিতা, কিন্তু আমায় ধর্ষণ করা হয়নি। কেউ বিশ্বাস না করলেও তুমি তো করো। দিহানের বুকে মাথা রেখে অশ্রুসিক্ত করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তিশা দিহানের মুখের দিকে। অবশ্যই জানি। আর যাই হোক, তিশা তার দিহানকে মিথ্যা বলতেই পারে না। নিজের ভেজা চোখটা মুছে ঠোঁটে হাসি টেনে বলে ওঠে দিহান। দিহানের কথায় তিশার ঠোঁটেও হাসি ফুটে ওঠে। তিশা তার চোখ দুটি বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরে তার প্রিয়কে। বেশ কিছু সময় এভাবে থাকার পর দিহান বলে ওঠে, তুমি আমার কাছে যতটা পবিত্র, ধর্ষিত হলেও এতটাই পবিত্র থাকবে তিশা। অপবিত্র তারা কখনোই হতে পারে না যারা নিজের সর্বোচ্চ শক্তিতে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হেরে যায় কিছু হায়নাদের তীব্র লালসার কাছে। অপবিত্র তো তারা যারা সামান্য টাকার জন্য নিজের হাজারো মানুষরূপী জানোয়ারদের বিলিয়ে দেয়। অপবিত্র তো তারা যারা ঘরে স্বামী রেখে হোটেলে যায় দেহের খিদা মেটাতে। অপবিত্র তো তারা যারা অর্ধনগ্ন পোশাক পরে পুরুষদের মাঝে কামকতা সৃষ্টি করে। তুমি তো এদের দলভুক্ত নও তিশা। তিশা মুগ্ধ নয়নে তাকায় দিহানের দিকে। দিহানের কথায় ব্যথিত হৃদয়েও স্বস্তি খুঁজে পায় না সে। তিশা আবারও চোখ বুজে দিহানের স্পন্দ শোনার মনোযোগ দেয়। এতদিন সে চাপা কষ্টে ডুবে থাকলেও দিহানকে দেখা মাত্র তার ভিতরের কষ্টগুলো বেরিয়ে আসে। যেন এতদিন তার কষ্টগুলো এই ভরসার মানুষটিকেই খুঁজছিল। তিশা, হুম। সেদিন কি হয়েছিল? তিশা দিহানের বুক থেকে মাথা ওঠাতে যায়, কিন্তু দিহান তিশার মাথা নিজের বুকে শক্ত করে চেপে ধরে। এভাবে থেকেই বলো। দিহানের বুকে মাথা রেখেই তিশা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, সেদিন তিশার পেছন থেকে কেউ একজন তিশার মুখ চেপে ধরে। রাস্তাটা অনেকটা অন্ধকার ছিল, আর এই রাস্তায় মানুষের আনাগোনাও সবসময় কম থাকে, কারণ ওইদিকে জনবসতি খুব কম আর জায়গাটা গাছপালায় আবৃত। লোকটি তিশাকে রাস্তা থেকে টেনে গাছপালায় আবৃত জায়গায় এনে তিশাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তিশাকে টেনে আনার সময় কোথাও তিশার ব্যাগ আর ফোনটা পড়ে যায়। লোকটি নিজের শার্ট খুলে তিশার কাছে যেয়ে তিশার শরীর থেকে ওড়নাটা টেনে ফেলে দেয়। এদিকে তিশা ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। লোকটাকে নিজের কাছ থেকে সরানোর যথাসাধ্য চেষ্টা করতে থাকে, কিন্তু লোকটার সাথে পেরে ওঠে না। লোকটা তিশার গলায় মুখ ডুবিয়ে দিতেই তিশার চোখ পড়ে ওর হাতের কাছে থাকা একটি পাথরের ওপর। লোকটা ওর মাঝে এতটাই ডুবেছিল যে অন্যদিকে তার কোনো খেয়াল ছিল না। তিশা এ সুযোগে পাথরটি নিয়ে লোকটির মাথায় আঘাত করে, ফলে লোকটি ব্যথায় আর্তনাদ করে ওঠে। লোকটি ব্যথায় দুর্বল হয়ে পড়া তিশা লোকটিকে ধাক্কা দিয়ে উঠে চলে যেতে যায়, কিন্তু লোকটি তিশার হাত শক্ত করে ধরে বসে। তিশা হাতটি ছাড়ানোর চেষ্টা করতেই থাকে, কিন্তু পেরে উঠছিল না। তাই তিশা নিজের সর্বশক্তি দিয়ে লোকটার মেইন পার্টে লাথি দেয়। এতে লোকটি তিশার হাত ছেড়ে ব্যথায় চিৎকার করতে থাকে, আর এ সুযোগে তিশা দৌড়ে পালায়। পালানোর সময় কোনো এক গাছে তিশার জামা বেঁধে ছিঁড়ে যায়। তিশা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ওর কোনো দিকেই খেয়াল ছিল না। বেশ জমজমাট রাস্তায় এসেও দৌড়াতে থাকে তিশা, যেন দৌড় থামলেই লোকটি এসে ধরে ফেলবে তাকে। ঠিক সে সময় তিশাকে দেখতে পাই তিশার পাশের বসা মেয়েটি। তিশা কথাগুলো বলার সময় একাধারে কেঁদেই চলছে। কথাগুলো বলার সময় বেশ কয়েকবার কথাগুলো আটকে যাচ্ছিল তার গলায়। কথাগুলো শেষ হতেই দিহান তিশার গাল দু হাতে স্পর্শ করে, তিশার মুখটি উপরে তুলে তিশার কপালে চুমু খেয়ে আবার তিশাকে জড়িয়ে ধরে। তুমি কথাগুলো আন্টিকে বলনি কেন? জানো সে কতটা টেনশনে আছেন। জানি না, কেনই জানি কাউকে কিছু বলতে ইচ্ছে হয়নি।
কথাগুলো গলা পর্যন্ত এসেই আটকে যেত। কাল ভার্সিটিতে আসবা? পারবো না দিহান, হবে না আমার দ্বারা। কেন? ভয় হয়, যদি বাইরে গেলে আবারও। আহা, এমন কিচ্ছুটি হবে না। আমি এসে তোমায় নিয়ে যাব, আবার আমিই তোমায় দিয়ে যাব। আর একটি মাসও নেই পরীক্ষার। এই সময় আমার ক্লাসটা করা জরুরি। উত্তরে কিছু বলে না তিশা। খুব ভয় কাজ করছে তার মাঝে। বেশ কিছু সময় তিশার সাথে কাটিয়ে দিহান রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। মোহ, 1 সপ্তাহের জন্য আমার শহরের বাইরে যেতে হবে অফিসিয়াল কাজে। কথাটি শুনেই মন খারাপ হয়ে যায় মোহের, কিন্তু তা প্রকাশ করে না সে। কবে যাবেন? কাল। আচ্ছা। ভাবছি আজ অফিসে যাব না। রিদানের কথাই মোহের মন কিছুটা ভালো হয়ে যায়। তুমি রেডি হও, কোচিংয়ের সময় হয়ে এসেছে। আচ্ছা, না গেলে হয় না? কেন? না মানে এমনি ইচ্ছে করছে না। আচ্ছা, কাল দিয়ে বাবার সাথে যাবে? একাই পারবো। হুম, বাবাকে বলেছি আমি। সে বলেছেন এই 1 সপ্তাহ সেই তোমাকে ড্রপ করবে, আবার পিকও করবে। আচ্ছা, চলুন নাস্তাটা করে আসি। চলো। বেলা 11টা। তমা বেগম রাত্রে রান্নাঘরে প্রবেশ করছেন। আজ আনিসা বেগমকে তাদের সাথেই দুপুরে ও রাতের খাবার পর্বটা সারার প্রস্তুতি নিয়েছেন তমা বেগম। আনিসা বেগমও না করতে পারল না। মোহ রান্নাঘরে আসতেই তার শাশুড়ি বলে ওঠেন। তুই এখানে কি করছিস? শাশুড়ির কথায় বেশ অবাক হয় মোহ। সে তো প্রতিদিনই রান্নায় তার শাশুড়িকে সাহায্য করে, তবে আজ কেন এভাবে প্রশ্ন করছেন তমা বেগম? মোহ কিছু বলার জন্য মুখ খুলতেই তমা বেগম বলে ওঠে। রিদান কাল 1 সপ্তাহের জন্য বাইরে যাবে। এখন তোর ওরকে সময় দেওয়া উচিত। দেখ ওর কিছু লাগে কিনা, আর প্যাকিংও তো করতে হবে। যা রুমে। তমা বেগমের কথায় বেশ খুশি হয় মোহ। ঠোঁটে হাসি বুলিয়ে সে এগিয়ে যায় তার রুমের দিকে। আজ দিনটা রিদানের সাথেই কাটাতে চেয়েছিল মোহ, তাই তো সে আজ কোচিংয়ে যায়নি। ইচ্ছের বিরুদ্ধেই রান্নাঘরে গিয়েছিল মোহ, কিন্তু তার শাশুড়ি কতই না নিখুঁতভাবে বুঝে নিয়েছে তার মনের ইচ্ছেটা। রুমে প্রবেশ করে দেখে রিদান রুমে নেই, তাই মোহ বারান্দায় উকি দিতেই দেখে রিদান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মোহ রিদানের পাশে এসে দাঁড়ায়, কিন্তু মোহের উপস্থিতিতে যেন রিদান টেরই পেল না। সে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিদানের এমন কাজ একটুও ভালো লাগলো না মোহের। সে রিদানের কাছাকাছি যেয়ে একদম রিদানের গা ঘেঁষে দাঁড়ালো। রিদান বাঁকা চোখ দেখে নিল মোহকে, কিন্তু মোহ তা দেখল না। রিদানের এত কাছে দাঁড়াবার পরও যখন রিদানের কোনো প্রতিক্রিয়া দেখল না, তখন মোহ ইচ্ছে করে 1-2 বার কাশি দিল। মোহের এসব কাজে বেশ হাসি পাচ্ছে রিদানের, কারণ মেয়েটি রিদানের মনোযোগ চাচ্ছে, কিন্তু তা মুখে প্রকাশ না করে এসব কাণ্ড করছে। হুট করে রিদান মোহের হাত ধরে হ্যাচকা টানে মোহকে নিজের বুকের ওপর ফেলে মোহের কোমর চেপে ধরে একদম নিজের কাছে নিয়ে আসে। মোহ রিদান উভয়ই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে একে অপরের দিকে। এর মাঝেই হুট করে মোহ রিদানের কপালে একটি চুমু এঁকে দিয়ে লজ্জায় চোখ বুজে নেয়। বেশ কিছু সময় এভাবে থাকার পর মোহ তার ঠোঁটে রিদানের চোখের স্পর্শ অনুভব করে। মোহ তার একটি চোখ খুলে রিদানের দিকে তাকাতেই দেখে রিদান ওর দিকে তাকিয়ে চুমুতে ব্যস্ত। লজ্জায় মোহ আবার চোখ বুজে নেয়। বেশ কিছু সময় পর একে অপরের থেকে সরে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে উভয়ই। পুরো 1 সপ্তাহ করে থাকতে হবে? হুম। অন্য কেউ গেলে হয় না? কেন, আমি গেলে কি সমস্যা? রিদান জানে মোহ তাকে মিস করবে, তার জন্যই যেতে দিতে চাইছে না। সকালে মোহের মন খারাপ হওয়াটা বেশ বুঝেছিল রিদান। আপনি তো কোনো কাজেরই না যে অযথাই সময় নষ্ট করবেন।
বলেই ঠোঁটে ঠোঁট চেপে হাসে মোহ। আচ্ছা, তাই? হুম, তাই। রিদানের হেসে টুক করে মোহের নাকে একটি চুমু দেয়। রিদানের এমন কাজে মোহও হেসে দেয়। দোকানে স্টাফরা তার অনুপস্থিতিতে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখতে কিছু সময়ের জন্য দোকানে আসেন আনিসা বেগম। একটু পরেই তিনি ফিরে যাবেন নিজ গৃহে। হিসেবের খাতায় চোখ বুলানোর মাঝে আনিসা বেগমের কানে আসে এক পরিচিত কণ্ঠ। তিনি চোখ তুলে তাকাতেই দেখতে পান সেদিনের সেই ডাক্তার, ডক্টর ফেইজকে। ডক্টর ফেইজ কিছু শাড়ি দেখাতে বলেছিল। আনিসা বেগম ভাবলেন হয়তো তিনি তার স্ত্রীর জন্য শাড়ি কিনতে এসেছেন। ঠোঁটে হাসি টেনে এগিয়ে যান আনিসা বেগম ডক্টর ফেইজের দিকে। আসসালামু আলাইকুম। আরে আনিশা বেগম, ওয়ালাইকুম আসসালাম। শরীর এখন কেমন আছে আপনার? জি আলহামদুলিল্লাহ, ইচ্ছে এখন সুস্থই। 2 দিন রেস্ট নিতে বলেছিলাম, তাহলে এখানে কি করছেন? আসলে একটু দেখতে এলাম ওরা কিভাবে ম্যানেজ করছে। একটু পরে বের হব বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, তবে এই দোকানটা কি আপনার? জি। বাহ, এই দোকানের শাড়িগুলো মা পরেন। এখানের শাড়িগুলো নাকি অনেক দিন টেকসই হয়, সে সাথে ভালো কারুকাজের শাড়িও পাওয়া যায়। মায়ের জোরাজোরিতে এসেছি আমি। তার এই দোকানটার শাড়ি লাগবে। নিজের শরীরটা খারাপ থাকায় আসতে পারছিলেন না মা, তাই আমাকে পাঠালেন। এতটা সুনামের যোগ্য কিনা জানি না, অনেক ধন্যবাদ। শরীর খারাপ বলতে কি হয়েছে খালাম্মা? আসলে তেমন কিছু নাই, হাঁটুতে ব্যথা, এই আর কি। ওহ, আমি ভেবেছিলাম আপনি হয়তো ভাবির জন্য শাড়ি নিতে এসেছেন। হেসে বলে ওঠে আনিসা বেগম। ভাবি? আপনার স্ত্রী? সে এই পৃথিবীতে নেই, অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। ওহ, দুঃখিত। শাড়ি দেখা যাক। অবশ্যই। অতঃপর আনিসা বেগম নিজ দোকানের সবচেয়ে ভালো মানের শাড়িগুলো বের করে দেখালেন ডক্টর ফেইজকে। সেই সাথে শাড়ি পছন্দ করতেও সাহায্য করলেন। অবশেষে ডক্টর ফেইজকে বিদায় দিয়ে নিজেও রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। রিদান নিজের গাড়িতে আনিসা বেগমের যাওয়া আসার ব্যবস্থা করে দিয়েছিল। দুপুরে সবাই একসাথে খাবার টেবিলে উপস্থিত হয়। খাওয়ার প্রায় শেষের দিকে রিয়াদ সাহেব রিদানকে উদ্দেশ্য করে বলেন, রিয়ান, আমি ভাবছি তোমাদের বিয়ে তো বেশ কিছুদিন পার হয়ে গিয়েছে। 1 সপ্তাহ পর অফিসের কাজটি শেষ করে না হয় মোহকে নিয়ে কোথাও ঘুরে এসো। বাবা, মনে হয় না ওটা নিয়ে ভাবতে পারবো। এই প্রজেক্টটা নিয়ে কাজের চাপটা বেশি। কাজের চাপটা কমলে না হয় ঘুরে আসবো না। হুম, এটা তোমার একার মতামত। মোহের এ মতামতের সম্মতি থাকলেই এটি গ্রহণযোগ্য হবে। আর কাজটা কিছুদিন আমিও সামলাতে পারবো। ওটা নিয়ে তুমি অত ভেবো না। তুমি আর মোহ আলাদাভাবে কথা বলে পরে আমায় সিদ্ধান্ত জানিয়ে দিও। জি আচ্ছা। খাবার পর্ব শেষে মোহ ও রিদান নিজেদের রুমে এসে বিছানায় আধশোয়া হয়ে বসে। আরুষ এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মোহনার দিকে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে মোহনার ঠোঁটটি নিজের আয়ত্তে নিয়ে নিল। এদিকে মোহনা গভীর ঘুমে বিভোর। বেশ কিছু সময় পর আরুষ মোহনার থেকে সরে এসে তাকায় মোহনার চেহারার দিকে। ঘুমের মাঝেও তার ঠোঁটে হাসি ফুটে উঠেছে। এ দেখে আলতো হেসে মোহনাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আরুষ। সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙে আরুষের। পাশে তাকিয়ে দেখে মোহনা চোখ ডলতে ডলতে উঠছে। মোহনাকে উঠতে নিষেধ করে নিজে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খোলা মাত্রই নিজের মা বাবাকে দেখে আরুষের মুখে আনন্দে ফুটে ওঠে। আরুষ সালাম দিয়ে জড়িয়ে ধরে তার মাকে। অতঃপর বাসার রুমের দিকে তাদের বসতে দিয়ে আরুষ নিজের রুমের দিকে অগ্রসর হয় মোহনাকে জানানোর উদ্দেশ্যে। ঠিক তখনই আরুষের মা বলে ওঠে, বৌমা, কোথায় আরুষ? মা, ও তো ঘুমাচ্ছে, একটু বসো, আমি ডাকছি। বলে আবারও এগিয়ে যেতে শুরু করে আরুষ নিজের রুমের দিকে। ও এখনো ঘুমাচ্ছে? কি যুগ জামানা আসছে, ঘরের বউরা নাকি বেলা 9টা পর্যন্ত ঘুমায়। কথাটি শুনে বেশ রাগ হয় আরুষের। তবে কিছু না বলে সে নিজের রুমে প্রবেশ করে।
মোহনা এখনো শুয়ে আছে। আরুষ মোহনার পাশে বসতেই মোহনা বলে ওঠে। কে এসেছে আরুষ? বাবা আর মা এসেছেন। আরুষের কথা শোনা মাত্রই উঠে বসে মোহনা। ভয় ভয় কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কি আম্মুকে বলেছো আমি ঘুমাচ্ছি? হ্যাঁ। কেন বললে? জানো না আম্মু এটা অপছন্দ করেন। আম্মুর এসব কাজের জন্য মাঝে মাঝে খুব রাগ হয় তার উপর। ঘরের বউরা দেরি করে উঠতে পারবে না, স্বামীর আগে খেতে পারবে না, মাথায় 24 ঘন্টা কাপড় দিয়ে রাখতেই হবে, কারো সামনে নিজের মতামত ব্যক্ত করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো কেমন কথা? আম্মু কিন্তু একেবারে ভুল নয়, তবে সম্পূর্ণ সঠিকও নন বটে। সঠিকটা কি দেখো তুমি এর মাঝে? মাঝে মাঝে মনে হয় মাকে কিছু কঠিন কথা শুনিয়ে দেই। ছি আরুষ, কত জঘন্য তোমার চিন্তা। উনি আমাদের মা, তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার রাখি না আমরা। হুম। আম্মু সম্পূর্ণ ভুল নন, কারণ তাদের সময় সমাজটা এমনই ছিল। আম্মুও সারা জীবন এইসব নিয়ম মেনে এসেছেন। আমরা তো আমাদের জীবন এবং আমাদের আশেপাশের মানুষের থেকেই সব শিখি, তাই না? আম্মু এইসব নিয়মই শিক্ষা পেয়েছেন, তার কাছে এগুলোই গ্রহণযোগ্য। কিন্তু সময়ের সাথে সমাজে মানুষের চিন্তার যে পরিবর্তনগুলো এসেছে তা আম্মু মেনে নিতে পারছেন না, তার কাছে এই পরিবর্তন গ্রহণযোগ্য নয়। এখন সম্পর্ক বজায় রাখতে মাঝে মাঝে সমঝোতা করতে হয়। আম্মু যেহেতু পারছেন না, তাহলে সমঝোতা না হয় আমরাই করি। অবশ্যই। মোহনার কপালে চুমু দিয়ে বলে আরুষ। অতঃপর মোহনা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, আর আরুষ বেড গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। রিদি ক্লাস শেষ করে তার এক বান্ধবী নিশির সাথে কথা বলতে বলতেই ভার্সিটি হতে বেরিয়ে আসে। ভার্সিটির গেট হতে খানিকটা দূরে দাঁড়িয়ে রিদির অপেক্ষা করছে মিহাদ। নিশির সাথে কথা বলার মাঝেই রিদি মিহাদের দেখা পায়। ছেলেটি তার দিকেই তাকিয়েছিল। মিহাদের দিকে তাকিয়ে একটু হাসে রিদি। অতঃপর নিশির সাথে 2-4টি কথা বলে বিদায় নিয়ে এগিয়ে আসে রিদি মিহাদের দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন, হেঁটেই না হয় গল্প করতে করতে আমার বাড়ি অবধি যাই। যাওয়া যায়, তবে তার আগে কোনো এক রেস্টুরেন্টে বসি। বিল কে দেবে? আমি। আপনার টাকায় কেন খাবো আমি? আমাকে কি ফকির মনে হয়? আরে না না, আচ্ছা তবে তুমি দিও। কেন? আপনার বিল আমি কেন দেব? আমার বাপের টাকা কি গাছে ফলে? মিহাদ বেচারা বুঝে উঠতে পারছে না জবাবে কি বলবে সে। এমন অদ্ভুত মেয়ে সে জীবনে প্রথম দেখল। মিহাদের এমন বেচারাওয়ালা লোক দেখে প্রচুর হাসি আসে রিদির। নিজের হাসি দমিয়ে রাখতে না পেরে কিছুটা শব্দ করে হেসে ওঠে সে। রিদির হাসি দেখে মিহাদ বুঝতে পারে রিদি মজা করছিল, তাই সে নিজের বোকামের জন্য মাথার চুলকে নিজেও হেসে দেয়। পরে কোনো একদিন না হয় যাওয়া যাবে রেস্টুরেন্টে, আজ থাক। আচ্ছা, তবে তুমি আরও একদিন দেখা করতে চাইছো? আরও একদিন কেন, অনেক দিনই চাইছি। পুরো 1 বছর জ্বালিয়েছেন আমায়, শোধ নিব না? উত্তরে হাসে মিহাদ। এভাবেই গল্প করতে করতে হৃদের বাড়ি পৌঁছে যায় তারা। সরি, ভেতরে আসতে বলতে পারি না, বাড়িতে বাবা মা দুইজনই আছেন। আরে ঠিক আছে, একেবারে বিয়ের প্রস্তাব নিয়েই না হয় বাড়িতে আসবো। চোখ মেরে বলে মিহাদ। উত্তরে কিছু না বলে হৃদি তার বাড়ির ভিতর ঢুকে যায়। তার লুকিয়ে হাসিটা মিহাদের নজরে পড়েনি। সকালে ওঠার পর দিয়েই মনটা ভালো নেই মোহের। রাতে ভালো করে ঘুমও পড়েনি সে। অনেক দেরি করে ঘুমিয়েছিল রাতে, আবার ফজরের সময়ই ঘুম ভেঙে যায় তার। নামাজ পড়ে বিছানায় শুতেই মোহের চোখ যায় রিদানের দিকে। ছেলেটা ঘুমায়ও কত সুন্দর করে। একদিনও রিদানকে সিটিয়ে ঘুমাতে দেখেনি মোহ। হঠাৎ মোহ রিদানের ওপর উপুড় হয়ে শুয়ে আলতো করে রিদানের কপালে ছড়িয়ে থাকা চুলগুলোকে সরিয়ে রিদানের দাড়িতে হাত বুলাতে থাকে।
আজ থেকে আগামী 7 দিন লোকটাকে দেখবে না ভাবতেই মনটা চরম আকারে খারাপ হয়ে যায় মোহের। বেশ কিছু সময় দাড়িতে হাত বুলিয়ে আলতো করে কপালে একটি চুমু দিয়ে রিদানের বুকে মাথা রেখে শুয়ে পড়ে মোহ। রিদানের স্পন্দন বেশ ভালো করে শুনতে পারছে সে। এভাবেই বেশ কিছু সময় কাটাবার পর ঘড়িতে 6টা 45 বাজতেই এক বিকট শব্দ হতে শুরু করে। এ শব্দটি একদম সহ্য হয় না মোহের। এ শব্দটি মানেই আতঙ্ক। স্কুলে পড়াকালীন পরীক্ষার সময় এ বিকট শব্দে ঘুম ভাঙত তার। সকালের সেই প্রেমময় ঘুমের 12টা বাজিয়ে দিত এই বিকট আওয়াজটি। আজ আবার মোহের সতীনের রূপ ধারণ করেছে এই বিকট আওয়াজ। কতই না শান্তি খুঁজে পাচ্ছিল সে রিদানের স্পন্দন শুনে, কিন্তু এই বিকট আওয়াজটি তা সহ্য হলো না। সতীনের মতো মোহের শান্তিটা কেড়ে নিল এটি। তাই তো এই আওয়াজটাকে ঘৃণা করে মোহ। চট জলদি উঠে অ্যালার্ম বন্ধ করে ধীরে ধীরে ডাকতে শুরু করে মোহ রিদানকে। আজ ইচ্ছেই করছে না ডাকতে, উঠলেই তো চলে যাওয়ার প্রস্তুতি ব্যস্ত হয়ে পড়বে, তবুও ডাকতে হবে। ডাকার এক পর্যায়ে রিদানের ঘুম ভাঙে, তবে সে চোখ না খুলেই মোহকে নিচে শুইয়ে মোহের ওপর উঠে মোহের গলায় মুখ গুজে শুয়ে পড়ে। মোহ তো রিদানের কাজে চরম অবাক। রিদানের গরম নিঃশ্বাস গলায় অনুভব হওয়ায় মোহের মাঝে এক শিহরণ কাজ করা শুরু করে। সে কাঁপা কাঁপা গলায় রিদানকে বলে, উঠুন, দেরি হয়ে যাচ্ছে। তুমি এত জলদি ঘুম থেকে উঠো কেন মোহ? জানো তোমার ঘুমন্ত মুখটা দেখার কতটা লোভ আমার। রিদান বেশ অভিমানী স্বরেই কথাটি বলে। রিদানের কথায় আলতো হাসে মোহ। রিদান মোহের গলায় ছোট্ট চুমু ও সেই সাথে একটি কামড় দিয়েই উঠতে পারে। এদিকে মোহ ব্যথায় আহ শব্দ করে অবাক হয়ে তাকায় রিদানের দিকে। রিদান বাঁকা হেসে বলে, এটা ঘুম থেকে জলদি ওঠার শাস্তি। কথাটি বলে আর অপেক্ষা না করে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। এদিকে মোহ গলায় হাত ডলতে ডলতে বলে, এর পাল্টা জবাব নিশ্চয়ই পাবেন মিস্টার হাজব্যান্ড। অতঃপর মোহ এগিয়ে যায় রান্নাঘরের উদ্দেশ্যে। কফির জন্য দুধ চুলোয় বসিয়ে আবার রুমে ফিরে আসে। ততক্ষণে রিদান ফ্রেশ হয়ে বেরিয়েছে, শাওয়ার নেয়নি। মোহ ওয়াশরুম খালি পেয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রিদান বারান্দায় দাঁড়িয়ে আছে। মোহ চটজলদি চলে যায় কফি বানাতে। কফি নিয়ে রুমে এসে দেখে রিদান গোসল করতে ওয়াশরুমে ঢুকেছে। মোহ কফিটি ঢেকে রাখে রিদানের জন্য, ড্রেস সিলেক্ট করে বের করে বিছানার উপর রাখে, বারান্দায় গিয়ে দাঁড়ায়। বেশ কিছু সময় পর রিদান ডেকে ওঠে তাকে। রিদানের ডাকে সাড়া দিয়ে রুমে প্রবেশ করে দেখে রিদান শার্টের বোতাম না লাগিয়ে কফি পান করছে। মোহ বেশ বুঝতে পারছে বোতামগুলো তার জন্যই খুলে রাখা হয়েছে, তাই সে এগিয়ে গিয়ে বোতামগুলো লাগিয়ে দিতে আরম্ভ করে। এদিকে রিদান কফি পানের মাঝেই মোহকে দেখে চলছে। মেয়েটির মন ভালো নেই তা বেশ বুঝতে পারছে সে। তারও ভালো লাগছে না যেতে, কিন্তু কাজে তো আর অবহেলা কাম্য নয়। বোতামগুলো লাগানো শেষে মোহ তাকায় রিদানের দিকে। রিদানও তাকিয়ে আছে তার দিকে। মোহ সরে যেতে চাইলে রিদান তার কোমর জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে ওঠে, খেয়াল রেখো, পৌঁছে জানাবো। আর হয়তো কাজের চাপে বেশ একটা কল দিতে পারবো না, মন খারাপ করবে না। জি, নিজের খেয়াল রাখবেন। মোহ রিদানের দিকে তাকিয়ে কথাটি বলে। রিদান আলতো হেসে জড়িয়ে ধরে মোহকে। বেশ কিছু সময় এভাবে পার করার পর মোহ রিদান খাবার টেবিলে উপস্থিত হয়। সবাই একই সাথে সকালের নাস্তা সারে। অতঃপর রিদান ও রিয়াদ সাহেব বিদায় নিয়ে রওনা হলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। পড়ন্ত বিকেল, কিছু সময়ের মাঝে সন্ধ্যা নামবে। মোহ ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ফোনটি এতদিন অবহেলিত,
কোনো এক জায়গায় পড়ে থাকতো। তবে রিদান রওনা হওয়ার পর থেকেই যেন ফোনটি বেশ মূল্যবান বস্তুতে রূপান্তরিত হয়েছে। মোহু ফোনটি এক মুহূর্তের জন্যও নিজের থেকে আলাদা করছে না। সেই সকাল থেকে এই পর্যন্ত একটু পরপরই ফোনে দৃষ্টি নিক্ষেপ করছে মোহ, কিন্তু রিদানের একটিও কল মেসেজ আসেনি। ছেলেটি ঠিকভাবে পৌঁছেছে কিনা তা নিয়ে বেশ চিন্তা হচ্ছে মোহর। বাতাসে একটি দীর্ঘশ্বাস ফেলে সন্ধে নামার আগ মুহূর্তে পরিবেশটা উপভোগ করতে আরম্ভ করে মোহ। বেশ কিছু সময় পর হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে। মোহ ভাবে হয়তো রিদান কল করেছে। উৎসাহ নিয়ে বেশ তড়িঘড়ি করে ফোনটির দিকে তাকাতেই মোহের মনটি কালো মেঘে ছেয়ে যায়। কোনো একটি আননোন নাম্বার হতে কল এসেছে, তাই নিজের সব উৎসাহ হারিয়ে ফেলে মন খারাপ করেই কলটি রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? এখনো নম্বরটা সেভ করিস নাই? জেন, সরি দোস্ত, ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। কি এত ব্যস্ততা? তেমন কিছু না, ভর্তি পরীক্ষার জন্য পড়তে হচ্ছে, সেই সাথে নতুন একটি সম্পর্কে জড়িয়েছি। নতুন সম্পর্কের জন্য পুরনো সম্পর্কগুলো অবহেলা করতে হয় না। অবশ্যই। আচ্ছা বল, কেমন আছিস? আছি, দেখা করতে পারবি? উনি তো কিছুদিনের জন্য বাইরে গিয়েছেন, উনি আসলে না হয় দেখা করি। তোর কাছে এখন রিদানি সব, আমি কিছুই না। উফ, কবে দেখা করতে চাইছিস? কাল। আচ্ছা দেখি। দেখা দেখির কিছু নাই, তোর কাল আসতেই হবে। আচ্ছা আচ্ছা। ফোনটি রেখে মোহ ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে অগ্রসর হয়। মাগরিবের আজানের পর নামাজ পড়ে মোহ পড়তে বসে যায়। রিদান না থাকায় তার একটি দিনই যেন 100 দিনের সমান মনে হচ্ছে। গতকাল এ সময়টি রিদানের সাথেই ছিল। মোহ পড়ছিল তার। রিদান তার পাশেই বসে পড়ার ফাঁকে ফাঁকে মোহের সাথে বিভিন্ন দুষ্টামি করে যাচ্ছিল। প্রতিদিন মোহ যখন সন্ধ্যায় পড়তে বসতো তখন মোহ কিছু না বুঝলে রিদান তা বুঝিয়ে দিত, আবার পড়াও ধরতো। এসব মনে পড়াই মোহের আর পড়তে ইচ্ছে হলো না। সে এগিয়ে গেল তার শাশুড়ির রুমের দিকে খানিকটা সময় গল্প করার উদ্দেশ্যে। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে। মেঘের মতো হাঁটবো দুজন, হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? বারান্দায় যেখানে শীতল বাতাসগুলো শরীর জুড়িয়ে দিচ্ছে, সেখানে গানটি মন ছুঁয়ে দিচ্ছে। রাত 10টা বাজতে খানিকটা সময় বাকি। রাতের খাবার শেষ করে একাকিত্বটা অনুভব করতেই মোহ বারান্দায় এসে দাঁড়ায়। হঠাৎ গানটি মনে পড়তেই তা চালু করে শোনাই মনোযোগ নিবেন করে মোহ। এ গানটি যেন তার মনের হালকা ব্যক্ত করছে। গানটি শেষ হতেই মোহের ফোনে একটি মেসেজ আসে। পৌঁছেছি বিকেল 5টায়। সরি, এসেই ফ্রেশ হয়ে একটা মিটিংয়ে উপস্থিত হতে হয়েছিল, ওখান থেকে এলাম সবে, তাই জানানোর সময় পাইনি। প্রচুর টায়ার্ড, কথা বলার এনার্জিও নেই, অনেক সরি। সেই সকাল দিয়ে অপেক্ষার প্রহর গুণে রাত 10টায় এই মেসেজটি পেয়েছে মোহ। কত আনরোমান্টিক হলে মানুষ এসব মেসেজ দেয় ভেবে পায় না মোহ। মেজাজটা এতটাই খারাপ হয়েছিল তার যে মেসেজের কোনো রিপ্লাই দিতে বিন্দু পরিমাণ ইচ্ছে হলো না। আবারও গান ছেড়ে তাতে মনোযোগ দেয় মোহ। সকাল সকাল দিহান উপস্থিত হয়েছে তিশার বাসার সামনে। গেটের সামনে দাঁড়িয়ে তিশাকে একটি মেসেজ করলো। বাসার বাইরে আছি, জলদি এসো। মেসেজটি পেয়ে তিশা নিজেকে যথেষ্ট শক্ত করে ধীরে ধীরে এগিয়ে যায় গেটের দিকে। আগ দিয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে গেল তিশা, কিন্তু নানান ভয় এসে জড়ো হচ্ছে তিশার মনে। হাত পা কাঁপছে তার, না জানি বাইরে কি অপেক্ষা করছে তার জন্য। কাঁপা কাঁপা গলায় গেট খুলতেই তিশা দিহানকে দেখতে পাই। দিহানকে দেখেই যেন ভয়গুলো বিদায় নিতে শুরু করে তিশার মন হতে।
এই ছেলেটার মাঝে কি আছে তা বুঝে ওঠে না তিশা, কিন্তু দিহানের মাঝে ভরসা খুঁজে পায় সে, যার ফলে তার হাত কাঁপাটাও থেমে যায়। তবুও মনে একটু একটু ভয়টা ঠিকই আছে। দিহান তিশাকে দেখে মুচকি হাসি দিয়ে হাতটা বাড়িয়ে দেয়। দিহানের সেই মুচকি হাসি আর চাহনি যেন তিশাকে বলছে। আমি আছি তোমার সাথে। আর দিহানের বাড়িয়ে দেওয়া হাতটি যেন বলছে, হাতটা শক্ত করে ধরো, যাই হোক যতটাই খারাপ হোক একসাথে মোকাবেলা করব। তিশা চটজলদি দিহানের হাতটি শক্ত করে ধরে নেয়। হাতটি ধরার সাথে সাথেই তিশা নিজের মাঝে এক অদ্ভুত সাহস অনুভব করে, যেন দিহান সাথে থাকলে সে যে কোনো পরিস্থিতিতে সুরক্ষিত থাকবে। দিহান তিশার হাত ধরে সামনের দিকে পা বাড়াতেই এক বাধা অনুভব করে। পিছনে তাকিয়ে দেখে তিশা চোখ বুজে দাঁড়িয়ে আছে। দিহান তিশার কাছে যেয়ে বলে, ভয় পেও না তিশা, তোমার আমি আছি তো। এ কথাটি যথেষ্ট ছিল তিশার সব ভয়কে একেবারে শেষ করবার জন্য। তিশা চোখ খুলে তাকায় দিহানের দিকে, অতঃপর একটি মুচকি হাসি দিয়ে দিহানের হাতটি ধরে হাঁটা শুরু করে। রাস্তায় এসে দাঁড়াতেই মহল্লার মানুষগুলো কেমন যেন আর চোখে দেখছিল তিশাকে, সেই সাথে তিশার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। একজন আরেকজনের সাথে ফিসফিস করে কিছু বলাবলি করছিল। তিশার খুব খারাপ লাগতে শুরু করে, তবুও সে তার মাঝে সাহসিকতা ধরে রাখছে, শুধুমাত্র দিহানের জন্য। হঠাৎ করেই তিশার কানে আসে, আরে এটা সেই মেয়েটা না যে কিছুদিন আগে উসখুস চুল ছেঁড়া জামা নিয়ে বাড়ি ফিরছিল? ছি 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 ছি, এই মেয়ে তো নষ্টা। এইসব মেয়েদের এমনই হয়, বাপ মা বেশি স্বাধীনতা দিলে যা হয় আর কি। আরে দেখেনি কিছুদিনের মাঝেই এ নষ্টা মেয়ের সতী সায়ের কোনো এক পোলার ঘাড়ে চাপায় দিবে। এসব কথা শুনে তিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। এতক্ষণ ধরে অশ্রু বিসর্জন দিয়ে দাঁতে দাঁত চেপে সবটা শুনছিল তিশা, কিন্তু আর পারছে না সে। দিহানের থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে পা বাড়াতেই হাতে টান অনুভব করে। দিহান তিশার হাত ধরে টেনে নিজের কাছে এনে রাস্তায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে ওঠে, ধর্ষণ হওয়া মানেই কি মেয়েটা নষ্টা, দুশ্চরিত্রা? আচ্ছা, কোনো মেয়ে কি নিজ ইচ্ছায় নিজের দেহকে ওই সব জানোয়ারদের কাছে বিলিয়ে দেয়? যখন তার ধর্ষণ হয় তখন মেয়েটি কি সব সেসব উপভোগ করে, নাকি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে? এখন বলবেন মেয়েদের পোশাকে সমস্যা থাকে, তাই জন্যই ধর্ষণ হয়। তিশা তো এই মহল্লার মেয়ে, কেউ না কেউ নিশ্চয়ই চেনেন ওকে, ওকে নিশ্চয়ই দেখেছেন সব সময় ফুল হাতা ঢিলে ঢালা পোশাক পরতে। ও কি ওড়নাটাকে ফ্যাশনের মতো ব্যবহার করেছে কখনো? না, করেনি। যথেষ্ট শালীন, আর না জেনেই শুধু ধারণার উপর ভিত্তি করে কতটি কথা শুনিয়ে দিলেন। আপনাদের মাঝে কেউ কি তিশাকে ধর্ষণ হতে দেখেছেন? একজন মেয়ে হয়ে অপর একজন মেয়েকে শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে অপমান করতে বিবেকে বাধে না? পরিশেষে বলতে চাই, তিশা ধর্ষিত নয়, ও ধর্ষণ হয়নি। কথাটি শেষ করে আর এক মুহূর্তে না দাঁড়িয়ে তিশাকে নিয়ে একটি রিকশায় উঠে পড়ে দিহান। আর তিশা, সে তো মন্ত্রমুগ্ধ হয়ে দিহানকে দেখে চলছে। তিশা মনে মনে ভাবছে, সে কেন ভুল মানুষের ওপর ভরসা করেনি, বরং এমন একজনকে ভরসা করেছে যে এটা যোগ্য। দিহান যেমন তিশার হাতটি ধরে দিয়েছিল, তেমনি কথাটি রাখার সময় আসতেই ঠিক নিজের কথাটি রেখেছে। তিশা হুট করে বলে ওঠে, তুমি আমার বিশ্বাস, ভরসা, সাহস, অনুপ্রেরণার আরেক নাম দিহান। হুট করে তিশার এমন কথাই চমকে যায় দিহান। উত্তরে কি বলা উচিত তার জানা নেই, তাই উত্তরে কিছু বলে না দিহান। সে নিজে এখনো বুঝে উঠতে পারেনি সে তিশাকে ভালোবাসে কিনা। বেশ দুশ্চিন্তায় পড়ে গেল দিহান। তার কাজগুলোও কি তিশার মনে আশা সৃষ্টি করছে? কিন্তু সে তো ফ্রেন্ড হিসেবেই তিশাকে সাহায্য করছে। কি করা উচিত এখন তার? না সে এখন তিশাকে একা ছাড়তে পারছে, আর না সে তিশাকে এ ব্যাপারে কিছু বলতে পারছে।
সকালের রোদ মুখে এসে পড়তেই ঘুম ভেঙে যায় মোহের। আধো আধো চোখ খুলে আবারও চোখ বুজে নেয় সে। চোখ বন্ধ করতেই রিদানের বলা সেই কথাটি আবারও প্রতিধ্বনি হয় তার কানে। তুমি এত জলদি ঘুম দিয়ে ওঠো কেন মোহ? জানো তোমার ঘুমতো মুখটা দেখার কতটা লোভ আমার। কথাটি নিজের কানে প্রতিধ্বনি হতেই মোহের ঠোঁটে হাসি ফুটে ওঠে। একটু একটু করে চোখ মেলে রিদানের জায়গায় তাকাই। জায়গা খালি পড়ে আছে। আবারও মনটি খারাপ হয়ে যায় মোহের। হঠাৎ মনে পড়ে কাল রাতে রিদানের দেওয়া সেই মেসেজটির কথা। একটি কলের জন্য কতই না অপেক্ষা করেছিল সে। রিদান কি পারতো না 2 মিনিটের জন্য হলে একটি কল দিতে? মোহের মনে অভিমানরা বাসা বাঁধতে শুরু করে দিয়েছে। ছেলেরা ওর একটুও কেয়ার করে না। মোহ তার ফোনটি হাতে নিয়ে রিদানের দেওয়া সেই মেসেজটি আবারও পড়ে। হঠাৎ মোহের মনে পড়ে যখন সে ঢাকা দিয়ে তার মামার বাড়ি যায় তখন পৌঁছাতে প্রায় 5-6 ঘন্টা লেগে যায়। পৌঁছানোর পর মোহের একটুও এনার্জি থাকতো না। বাসায় যেয়ে ঘুমিয়ে পড়তো ক্লান্ত হওয়ায়। রিদানও তো বেশ কয়েক ঘন্টা জার্নি করেই ওইখানে পৌঁছেছে। তারপর একটু রেস্ট না করেই কোনো এক মিটিংয়ের জন্য বেরিয়ে পড়েছিল। তাহলে রাত 10টায় যে তার শরীরে বিন্দু পরিমাণ এনার্জি থাকবে না এটাই স্বাভাবিক। এমনই ভাবতেই মোহের খারাপ লাগা শুরু হয়। সে অকারণেই তার মিস্টার হাজবেন্ডের ওপর রেগেছিল। কাল রাতে তার উচিত ছিল একটি মেসেজ দিয়ে রিদানের শরীরটা কেমন, খেয়েছে কি না তা জেনে নেওয়া। এসব ভাবতে ভাবতেই ফোন বেজে ওঠে মোহের। ফোনটি হাতে নিয়ে দেখে রিদান কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বেগম সাহেবা, উঠেছেন? না। এটা কেমন কথা মোহ? আজ আমি নেই, আজই তুমি লেট করে ঘুম থেকে উঠলে? একটু হাসে মোহ, তারপর বলে ওঠে, ঘুম ভেঙেছে অনেকটা সময় হলো, কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না। আচ্ছা, আমি থাকতে তো ঘুম ভাঙার সাথে সাথেই বিছানা দিয়ে গায়েব হয়ে যেতে। আপনি উঠে পড়লে আমাদের দুজনের মাঝে যে কোনো একজনের ফ্রেশ হতে দেরি হয়ে যায়, তাই আমি আগে উঠে ফ্রেশ হয়ে নিই। এটা না করে দুজন একসাথে ফ্রেশ হলেই তো হয়। উত্তরে কিছু বলে না মোহ। মোহের কোনো সাড়া না পেয়ে রিদান বলে ওঠে, তুমি কি লজ্জা পাচ্ছ? ইস, তোমার লজ্জায় লাল হওয়া মুখটা একদম যেন আপেল, খেয়ে ফেলতে ইচ্ছে হয়। এবার শব্দ করে হেসে ওঠে মোহ। হাসতে হাসতেই বলে ওঠে, আপেলের কালার তো লাল নয়। তাহলে স্ট্রবেরি? না আপেল, না স্ট্রবেরি, এটা মহু। আর মোহটা আমার। কথাটি শুনে মোহের মাঝে এক ভালো লাগা কাজ করে। ঠোঁটে ফুটে ওঠে এক লজ্জা মাখা হাসি। কেমন আছেন? নিজের খেয়াল রাখছেন তো? তুমি যেমন আছো ঠিক তেমনই আছি। আমার খেয়ালটা না হয় তোমার কাছে আসার পর তুমিই রেখো। জি অবশ্যই। এখন যেহেতু আমি ওখানে উপস্থিত নেই, তাই আমার হাজব্যান্ডের খেয়াল রাখার দায়িত্বটা আপনাই দিলাম, ঠিক আছে? জো হুকুম বেগম সাহেবা। উত্তরে একটু শব্দ করে হাসে মোহ। আচ্ছা, এখন রাখছি, কাজ আছে একটু, খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। যে দায়িত্ব দিলাম তা অবশ্যই পালন করবেন। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে আলতো হেসে কাজে মনোযোগ দেয় রিদান। ভার্সিটিতে পৌঁছতেই তিশার ফ্রেন্ডসরা এতদিন পর তিশাকে দেখে দৌড়ে আসে তিশার কাছে। তারা তিশার সাথে ঘটা কোনো কিছুই জানে না, তাই তারা নানান প্রশ্নের ঝুলি খুলে বসে। এসব প্রশ্নে তিশা বুঝে উঠতে পারছিল না কি উত্তর দিবে, তাই মাথা নিচু করে নিচের দিকে তাকিয়েছিল তিশা। সব ফ্রেন্ডসরা তিশার এমন ব্যবহারে অবাক, কারণ তিশা খুব দুষ্টু আর চঞ্চল স্বভাবের। এমন চুপচাপ ভাবটা তিশার কাছ থেকে কেউই মেনে নিতে পারছে না। দিহান সবার বিস্ময় মাখা চেহারার পিছনের কারণটি বেশ বুঝতে পারছে, তাই দিহান বলে ওঠে, তোরা সবটা পরেও জানতে পারবি। বেচারি এতদিন পর এসেছে, ট্রিট দিবি না? পরিস্থিতিটা স্বাভাবিক করতেই কথাটি বলে দিহান। দিহানের কথাই বাকি ফ্রেন্ডসরাও সময় দেয়।
তারা কিছুটা বুঝতে পেরে আর কোনো প্রশ্ন করে না তিশাকে নিয়ে ক্যান্টিনে যায়। রান্নায় ব্যস্ত মোহনা। হঠাৎ নিজের কোমরে কারো শীতল স্পর্শ পায় সে। শীতল সে হাতের স্পর্শটি কোমর হতে পেট অবধি আসে। সেই সাথে ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করছে সে। আরুষ মোহনার ঘাড়ে মুখ রাখতেই তার দাড়িগুলো মোহনার কাঁধে বিঁধে যায়। মোহনার পুরো শরীর শিহরণ বয়ে আনে। মোহনা নিজেকে সামলে বলে ওঠে, ঢঙের রোম্যান্স রাখো তো, যাও গিয়ে শশাটা কাটো। এজন্যই করলা পছন্দ করা মেয়েদের বিয়ে করতে হয় না। মোহনাকে ছেড়ে কথাটি বলতে বলতে কাজ আরম্ভ করে আরুষ। আর এদিকে আরুষের দিকে আর চোখে তাকিয়ে বেচারা স্যাড বেবিওয়ালা লোক দেখে আর কথা লুকিয়ে হাসতে থাকে মোহনা। মোহনা নিজের হাতের কাজটি শেষ করতেই দেখে আরুষ সালাদ তৈরি করছে। বেচারা এখনও মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে। এ দেখে মোহনা ঠোঁট চেপে একটু হেসে আরুষের কাছে যায়। আরুষের কপাল বেয়ে ঘাম ঝরছে। মোহনা আরুষের একদম কাছে যেয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে আরুষের ঘাম মুছে দিয়ে আলতো হেসে জড়িয়ে ধরে আরুষকে। আরুষ ঠোঁটে হাসি ফুটিয়ে ভদ্র ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে তার বউয়ের কাজ দেখছে। সেই সাথে সেও মোহনাকে আবদ্ধ করে নেয় নিজের বাহুডোরে। এভাবে কিছু সময় পার করার পর মোহনা বলে ওঠে, ভালোবাসি কাজের বেটা। কাজের বেটা? হ্যাঁ, মানে আমি কাজের ছেলে? তুমি ছেলে, সেই সাথে অনেক কাজেরও, তাই কাজের ছেলে। বলেই ঠোঁট চেপে হাসে মোহনা। আচ্ছা। বলেই আরুষ মোহনার গলায় কামড় বসিয়ে দেয়। আ রাক্ষস একটা। ঠিক। বলেই চোখ মারে আরুষ। এমন সময় মোহনার শাশুড়ি চেঁচিয়ে ওঠেন, বৌমা, আজকে দুপুরের খাবারটা কপালে আছে নাকি উপোস থাকতে হবে? সাথে সাথে মোহনা আরুষের থেকে দূরে সরে তাড়াহুড়ো করে কাজ করতে আরম্ভ করে। আরুষও সাহায্য করছে মোহনাকে। বেশ কিছু সময় পর মোহনার শাশুড়ি রান্নাঘরে এসে নিজের ছেলেকে কাজ করতে দেখে বলে ওঠেন, ছি ছি, কি বেশরম মেয়ে, নিজের স্বামীর খাটিয়া লজ্জা করে না? সামান্য একটা রান্নার কাজও হয় না তোমার দ্বারা, এতেও বল লাগে? আরুষ কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, অমনি মোহনা থামিয়ে দিয়ে বলে, ভুল হয়ে গিয়েছে আম্মু, ওনাকে রান্নাঘরে আসতে দেওয়া উচিত ছিল না। এরপর থেকে এই ভুল আর হবে না। আর কতক্ষণ লাগবে? হয়ে গিয়েছে, বসেন, এখনই আনছি টেবিলে। বলেই প্রস্থান করেন আরুষের মা। তুমি মার কথার কোনো প্রতিবাদ করো না কেন মোহনা? মায়ের সাথে আবার কিসের প্রতিবাদ? দেখো, এখন আমি যদি নিজের পক্ষে কিছু বলতাম তবে মা হয়তো কথায় কষ্ট পেতেন। এ বিষয়টি তার মনে গেঁথে যেত, আর কথায় কথা বাড়ে। আমি প্রতিবাদ করলে এই যে পরিস্থিতি শান্ত দেখছো, এমনটা থাকতো না, বরং ঘরটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হতো, যেখানে শাশুড়ি ও ছেলের বউ একে অপরকে কথার মাধ্যমে প্রহার করত। আমার শাশুড়ি নিশ্চয়ই একজন আদর্শ মা, তাই তো এমন মহৎ চিন্তার অধিকারিণী তুমি। আমার শাশুড়িও অনেক ভালো, শুধু একটু রাগী। চলো জলদি, তোমার রাগী শাশুড়ি মারও নিজের সেই রেডিও চালু করে দিবেন। আরুষের কথায় একটু হেসে কাজে লেগে যায় মোহনা। দুপুরের খাবারটা শেষ করতেই জেইনের কল পায় মোহ। কলটি রিসিভ করতেই জেইন বলে ওঠে, বিকেল 5টায় রেনবো কফি শপে চলে আসবি। তুই কি একাই আসবি? হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ বেবস। আর ইউ গোয়িং টু ইন্ট্রোডিউস মি উইথ ইউর গার্লফ্রেন্ড? Won't tell you right now. Come, then you will see. Okay, let me inform Ridan about this. I know he will not deny. As your wish, but you will meet me today at any cost. Fine. কলটা কেটেই মোহ রিদানকে কল দেওয়া স্টার্ট করে। 2বার কল দেওয়ার পরও কল রিসিভ করে না। হয়তো ব্যস্ত আছে ভেবে মোহ আর কল দেয় না। ফোনটি হাতে নিয়ে রিদানের কলের অপেক্ষায় করতে থাকে।
আধা ঘন্টা পার হবার পরও রিদানের কল না পেয়ে টেনশনে পড়ে যায় মোহ। 5টা বাজতে আর 1 ঘন্টা অবশিষ্ট আছে। এখন দিয়ে প্রস্তুত না নিলে ওখানে পৌঁছতে দেরি হয়ে যাবে। একটু ভেবে মোহ পা বাড়ায় তার শাশুড়ির রুমের দিকে। আম্মু, আসবো? আয় আয়, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে আপনি যদি অনুমতি দেন তবে বিকেল 5টায় আমার একটু বাইরে যেতাম আর কি। সে যা, এতে আবার অনুমতির কি আছে? তা কাজটা কি? তোর শ্বশুর সাথে গেলে ভালো হবে কি? না মা, আসলে আমার এক বন্ধু দেখা করতে চাইছিল, তাই জন্যে। কোথায় যাবি? রেইনবো কফি শপ। আচ্ছা যা, তবে মাগরিবের আগে ফিরে আসবি। আচ্ছা। বলেই মোহ তার শাশুড়ির কক্ষ ত্যাগ করে এগিয়ে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। 5টার মধ্যেই মোহ পৌঁছে যায় সেখানে। শপের ভেতর ঢুকতেই চমকে যায় সে। তার দুজন বেস্ট ফ্রেন্ড বসে আছে তার অপেক্ষায়। মোহের দুজন বেস্ট ফ্রেন্ড, একজন জেইন আর আরেকজন আলবি। আলবি মোহকে দেখা মাত্র দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মোহকে। মোহ শক্ত করে জড়িয়ে ধরে তার বান্ধবীকে। জেইনও উঠে আসে তাদের কাছে। আরে লেসবু দুইটা, আর কত রোম্যান্স করবি পাবলিক প্লেসে? সবাইকে জানাতে চাইছিস নাকি যে তোরা লেসবিয়ান? থাপড়াইয়া কান ফাটাই দেবো। নিজে তো গিয়ে আসছে আমাদের বলতে। আমি গিয়ে না গো বাছা, প্রমাণ দেখতে চাও? জেইনের কথাই মোহ আর আলবি একে অপরের সাথে চোখাচোখি করে বলে। দেখা। আগে একটু বসি। সবাইরে তো লেসবু ফিল্ম দেখাচ্ছিস, আর এখনো বাকি আছে? জেইনের কথাটা শেষ হতেই মোহ আর আলবি মারতে শুরু করে তাকে। অতঃপর তিনজনই যেয়ে বসে পড়ে। জলদি দেখা। হ্যাঁ জলদি। ওয়েট। বলেই জেইন নিজের ফোনে একজনের ছবি বের করে আলবি ও মোহকে দেখাই। ওর নাম সুমিয়া। বাহ, দারুণ দেখতে। আলতো হাসে জেইন, অতঃপর ফোনটি পকেটে রেখে দেয়। তা কেমনে কেমনে? জানিস না আমি হ্যান্ডসাম, মেয়েরা দেখলেই পটে যাই। সুমিয়াও পটে গেছিল, তারপর ওই আমাকে পটায়। মেয়েদের পছন্দ এতটাও খারাপ না, কি বলিস আলবি? জলদি বল, সত্যি কাহিনীটা কি? আসলে আমাদের পরিচয়টা হয় একজন আরেকজনের সাহায্য করে। ভাগ্যক্রমে বারে বারে আমরা এমন পরিস্থিতিতে পড়ি যে একজন আরেকজনের প্রয়োজন হয়, আর সব সময়ই আমরা উভয়ের সাহায্য করি। এভাবেই ধীরে ধীরে। ওহো। এভাবেই তিনজন জমিয়ে আড্ডা দিতে শুরু করে। কিন্তু আলবি একটুও চুপচাপ ছিল। রিদান প্রায় 5বার কল দিয়েছে মোহকে, কিন্তু মেয়েটি কল রিসিভ করছে না। রিদান না পেরে তার মাকে কল দেয়। রিদানের মা জানান মোহ তার কোনো এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে। বেশ খারাপ লাগে রিদানের। বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে ভালো কথা, কিন্তু কলটা তো রিসিভ করা যেত। এত কি বিজি যে কলটা রিসিভ করার সময়টি পাচ্ছে না। সেই সাথে একটু জানিয়েও গেল না মোহ তাকে। এসব ভেবে অনেকটা খারাপ লাগে রিদানের। সন্ধে 7টা বাজতে চলল, মোহ বাসায় পৌঁছেছে কিনা তা নিয়েও চিন্তা হচ্ছে রিদানের। সে ফোনটি হাতে নিয়ে মোহকে আবারও কল দেয়, কিন্তু এবারও মোহ ফোন ধরে না। তাই রিদান আবারও তার মাকে কল দেয়। মা, মোহ বাসায় পৌঁছেছে? হ্যাঁ, রুমেই আছে। ও আচ্ছা, তোমায় পরে কল দিব, রাখছি। ফোনটি কেটে রিদানের খারাপ লাগাটা আরও বেড়ে যায়। মোহ নিজের রুমে আছে, তবুও তার কলটি রিসিভ করলো না। অন্তত বাসায় এসে তো রিদানকে একটি কল করা উচিত ছিল। মোহ ফ্রেশ হয়ে বেরোলো ওয়াশরুম থেকে। আয়নার সামনে দাঁড়াতেই তার রিদানের কথা মনে পড়ল। ছেলেটি থাকলে হয়তো তাকে পিছন থেকে জড়িয়ে ধরতো। সাথে সাথেই ফোনটি খুঁজে হাতে নিয়ে দেখে রিদানের 6টি মিস কল। মোহের চরম খারাপ লাগতে শুরু হয়। তাড়াহুড়োর মাঝে ফোনটি সাথে নিতে ভুলেই গিয়েছিল সে। সাথে সাথেই কল দেয় রিদানকে, কিন্তু রিদানের ফোন বন্ধ। মনটা আরও খারাপ হয়ে যায় মোহের। আমায়
ভাসাইলি রে আমায়, ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায়, ভাসাইলি রে আমায়, ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাই তো দইরার পাড়ি, কুল নাই কিনার নাই, নাই তো দইরার পাড়ি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায়, ভাসাইলি রে আমায়, ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। দিহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে গানটি গাইছে তিশা। ক্যান্টিনে তার সব বন্ধুরা বসে গ্রুপ স্টাডি করেছিল। তার মাঝেই হঠাৎ রোশান জোর করে তিশাকে একটি গান শোনাতে। এতে সবাই সায় দেয়, কারণ পড়ার মাঝে বিনোদনটাও উপকারী। তিশাও আর না করল না, দিহানের দিকে তাকিয়েই গানটি শুরু করে, আর শেষটাও দিহানের দিকে তাকিয়েই হয়। গানটি শেষ হতেই সবাই তিশার সুনামে পঞ্চমুখ, কিন্তু দিহান কিছুই বলে না। পুরো গানের মাঝে সে এক দুবার তিশার দিকে তাকিয়েছিল। হঠাৎ তিশা দিহানকে উদ্দেশ্য করে বলে, সবাই সুনাম করছে, কিন্তু তুমি তো কিছুই বললে না দিহান। হ্যাঁ রে, তুইও কিছু বল। কিরে বইয়ে মুখ গুজে আছিস কেন? বল তিশাকে কত সুন্দর গান গায় ও। এত বলা বলির কি আছে, হয়তো সুন্দর গাই, কিন্তু আমার তেমন ভালো লাগেনি। খুবই সুন্দর গাও তুমি তিশা। সবাই দিহানের বিরোধিতা করলেও তিশা কিছুই বলেনি। চোখ ছলছল করছিল তার, কিন্তু সবার অগোচরেই নিজের নিজের চোখের জলটি মুছে নেয় সে। এ তো সেই দিহানই যে ওর ওই খারাপ সময়ে ওকে বুকে আঁকড়ে ধরেছিল। এখন যে ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে, তার পেছনে এই ছেলেটির ভূমিকা অপরিসীম। যখন ওই ঘটনার পর তিশা ভার্সিটিতে আসে, তখন ওর বন্ধুদের মনে হাজারো প্রশ্ন। দিহান কতই না সুন্দর করে ওদের সামনে সেসব ঘটনা তুলে ধরে। সেই সাথে দিহানই তার কথার মাধ্যমে সবাইকে উৎসাহিত করে তারা যেন তিশাকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। দিহান তার বাকি সব বন্ধুরা তিশাকে স্বাভাবিক করাই যথাসাধ্য চেষ্টা করে। অতঃপর আল্লাহর রহমতে তিশা এখন সম্পূর্ণ স্বাভাবিক। তাহলে তিশার দুঃসময়ের বন্ধু কেন তিশার সুসময়ে তার কষ্টের কারণ হচ্ছে? রাতটি অপেক্ষার প্রহর গুনতে গুনতেই পেরিয়ে গেল মোহের, কিন্তু রিদান একটিও কল করল না। ফোনটাও বন্ধই বলে যাচ্ছে। দুশ্চিন্তা মোহকে ঘিরে ধরেছে। ফজরের নামাজ শেষ করেই সে পা বাড়ায় তার শাশুড়ির কক্ষের দিকে। আম্মু আসবো? আয়, কিছু বলবি? আসলে কাল সন্ধ্যে থেকে ওনাকে কল করে যাচ্ছি, কিন্তু তার ফোন বন্ধ বলছে। এখনো ফোন বন্ধই। কি বলিস? কাল সন্ধ্যায় তো ওর সাথে কথা হলো, তোর কথা জিজ্ঞেস করছিল। খারাপ লাগাটা যেন আরও বেড়ে যায় মোহের। ফোনটি সাথে না নিয়ে যেয়ে ভুল করে ফেলেছে সে। তার সাথে অফিসে কেউ আছে নিশ্চয়ই, কারো কাছ থেকে ওনার কোনো খবর জানা যাবে। হ্যাঁ, ওর পিয়তা, ওকে কল দিলে বলতে পারবে। আব্বুকে একটু বলুন না মা। বলছি, তুই চিন্তা করিস না, রিদান ঠিক আছে। তোর বাবা কল করতে করতে তুই বরং আমার জন্য একটু চা নিয়ে আয়। জি। অতঃপর মোহ চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে রিয়াদ সাহেব কল দিলেন প্রিয়তাকে। কিছু সময় পর মোহ চা নিয়ে শ্বশুর শাশুড়িকে দেয়। মোহের শ্বশুর বলে ওঠেন, বৌমা, তোমার গুণধর বর প্রেজেন্টেশন তৈরিতে সেই সন্ধ্যা দিয়ে সারা রাত ব্যস্ত ছিল। সেই সাথে বেচারি প্রিয়তাকেও রাত ভোর ঘুমাতে দেয়নি সে। ফোনে নাকি চার্জ ছিল না। তোমার গুণধর বরের এতটাই গুণ যে সে ফোনটি চার্জে দেওয়ার পর তা খোলাটা প্রয়োজন বোধ করে নাই। হ্যাঁ বাবা, খুব গুণ।
তবে তা আমার বর হওয়ার জন্য নয়, বরং আপনার সুপুত্র হওয়ার। বলে আলতো হাসে মোহ। বাহ তোমা, নিজের মেয়েকে তো একদম নিজের মতোই বানিয়ে নিয়েছো। সেও আমাকে তোমার মতো খোঁটা দিচ্ছে। হুম, দেখতে হবে তো মেয়েটা কার। এমন কিছু কথোপকথন চলার পর মোহ পা বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। খুব কষ্ট অনুভব করছে মোহ। রিদানের সারা রাত একটি মেয়ের সাথে ছিল, সেই সাথে সে তার ফোনটা খোলারও প্রয়োজন বোধ করেননি। একটিবারও কি তার মনে হয়নি তার স্ত্রীর কথা? একটুও কি ইচ্ছা হয়নি তার সাথে কথা বলার? মোহের অভিমানটা এতটাই বেশি ছিল যে সে তার কান্নাটা ধরে রাখতে পারল না। কাল সারা রাত ঘুমায়নি সে। রিদানের চিন্তায় সারা রাত ছটফট করেছে। আর রিদান অন্য একটি মেয়ের সাথে কাজে মগ্ন ছিল। একটিবারও মোহের কথা ভাবেনি সে। যদি ভাবতো তাহলে নিশ্চয়ই একটাবারের জন্য হলেও ফোনটি খুলে মোহকে একটি কল দিত। হঠাৎ ডোরবেল বাজায়, ঘুম ভাঙে রিদানের। সারা রাত প্রজেক্টের কাজ করতে হয়েছে তাকে। এই মিটিংটি 2 দিন পর হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে মিটিংটি আজই হবে। কাল রাতে 2 দিনের কাজ সে একা সম্পূর্ণ করেছে। প্রিয়তা শুধু একটু একটু হেল্প করেছিল, তাও রাত 1টা অবধি। 1টা বাজতেই রিদান তাকে তার রুমে পাঠিয়ে দিয়েছিল। রিদান খুব দায়িত্ববান একটি ছেলে, সেই সাথে সে যে কাজ করে তাতে তার সাফল্য চাই। তাই সে যে কোনো কাজ নিজের সর্বোচ্চ দিয়ে করে। কাল রাতে মিটিংটা আজই হবে শোনার পরপরই যেন সে দিন দুনিয়া সব ভুলে গিয়েছে। এখন তার সম্পূর্ণ মনোযোগ আজকের মিটিংটা সফল করার। ঘুমের রেশ একটুও কাটিয়ে রিদান দরজা খুলতেই প্রিয়তা বলে ওঠে, স্যার আপনি এখনো ঘুমাচ্ছেন? মিটিংয়ে আর মাত্র 1 ঘন্টা বাকি, আধা ঘন্টা তো পৌঁছাতেই লেগে যাবে। শেট, আগে ডাকতে যত সব ফাউল লোক। রাখছি, কাজে। বলেই রিদান তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। বের হয়ে কোনো রকম রেডি হয়েই বেরিয়ে পড়ে মিটিংয়ের উদ্দেশ্যে। বেলা 11টা। রিদানের কল না পেয়ে মোহের অভিমান যেন বেড়েই চলেছে। সারা রাত নির্ঘুম কাটাবার পর সকালে কান্না করাই মোহের মাথা ব্যথা শুরু হয়েছে। এখন অবধি সে সকালের খাবারটাও খায়নি। হঠাৎ রুমে তার শাশুড়ি প্রবেশ করে। কি হলো মা, নিচে আসছিস না কেন? এমনি মা, মাথা ব্যথা করছে। আগে বলবি তো। তুই বস, আমি আসছি। কিছু সময় পর মোহের শাশুড়ি এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে তেলের বাটি নিয়ে রুমে আসেন। ওঠ, আজ আমি তোকে খাইয়ে দিব। না মা, আপনার কষ্ট করতে হবে না, আমার সত্যি খাওয়ার ইচ্ছে নেই। বুঝছি আমার হাতে খেতে চাস না। আমি তো আর তোর আপন মা না। মা তো মাই, আপনার পর কি? নিন, জলদি খাইয়ে দিন। আলতো হেসে তমা বেগম মোহকে খাইয়ে দিতে শুরু করেন। খাওয়ানো শেষে তিনি জোর করে মোহকে বসিয়ে মোহের মাথায় তেল দিয়ে দেন। তেল দেওয়া শেষে তমা বেগম উঠতে নিলেই মোহ তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ শাশুড়ি মা। আসলে আপনাকে শাশুড়ি বললে আপনার অপমান হবে, তাই আপনি আমার শাশুড়ি নন, বরং আমার মা। কত ভাগ্যবান আমি, আল্লাহ আমায় একটি নয়, দুটি জান্নাত দান করেছেন। তমা বেগম আলতো হেসে মোহের কপালে চুমু দিয়ে বলেন, লক্ষ্মী মেয়ে আমার, যা একটু বিশ্রাম নে, মাথা ব্যথা একদম কমে যাবে। কথাটি বলে মোহের কক্ষ দিয়ে প্রস্থান করেন তমা বেগম। আর মোহ চুপচাপ যে শুয়ে পড়ে। বেশ কিছু সময় এভাবে চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায় মোহ। আরও একবার প্রমাণ হলো রিদান আহসান যাই করে তাতে সাফল্য নিশ্চিত। আল্লাহ তাকে সব ক্ষেত্রে সাফল্য দান করেন, হয়তো তার কঠোর পরিশ্রমের উপহার হিসাবে। আজকের মিটিংয়ে রিদান প্রজেক্ট দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। রিদানের দৃষ্টিকোণ, অন্যান্য চিন্তা চেতনা, কাজের দক্ষতা, এগুলো তার প্রজেক্টেশনের মাধ্যমে ফুটে উঠেছে। সবাই তার সুনামে পঞ্চমুখ। মিটিং শেষ করে বাসায় পৌঁছে বিছানার শরীর এলিয়ে দিতে
মোহের মুখটি ভেসে ওঠে তার সামনে। মেয়েটির সাথে কথা বলা হয় না গতকাল থেকে। জলদি ফোনটা হাতে নেয় রিদান।